ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 1.1 অঙ্কগুলো শুরু করছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করে 1.1 অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের কষে দেখি 1.1 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। দেখো, 1 নম্বর অঙ্কটা কী আছে? সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? মোট পেয়ারা কতগুলো? মোট পেয়ারা 60টি, তাই না? তারপর বলেছে তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে লিখব তিনি বিক্রি করেন মোট পেয়ারা। মোট পেয়ারা কত? 60টি, তার 1/4 অংশ। তাহলে 4 15 60, 15টি। এবার বলছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে লিখব সুতরাং তার কাছে পেয়ারা পড়ে রইল, পেয়ারা পড়ে রইল। তাহলে 60টি পেয়ারা ছিল, 15টি পেয়ারা বিক্রি করলো। তার মানে কত হবে? 5 থেকে 10 5 2 45টি। 2 নম্বর অঙ্কটা কী আছে? মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছে? তাহলে লিখব মা আমাকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ। তাহলে 60 টাকার 5/6 অংশ কত হচ্ছে? গুণ করতে হবে 50 টাকা। তাহলে মা আমাকে দিয়েছে 50 টাকা। এবার লিখব মা দাদাকে দিয়েছে, কি দিয়েছে? 45 টাকার 7/9 অংশ, তাই তো? তাহলে 45 গুণন 7/9, 5 লং 45। তাহলে 5 7 35 টাকা। তাহলে মা আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে বলতে পারি সুতরাং মা আমাকে বেশি টাকা দিয়েছে, আমাকে বেশি টাকা দিয়েছে। 3 নম্বর অঙ্কটা কী আছে? গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3/14 4/7 ও 1/21 অংশ শেষ করেছে। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছে ও এখনও কত অংশ কাজ বাকি আছে? তো প্রথমে কি করতে হবে? 3 দিনে যে কাজটা করেছে সেটা যোগ করতে হবে, তারপর মোট 1 অংশ ধরে সেটা বিয়োগ করতে হবে। তো লিখব গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে। যোগ করব 3/14 যোগ 4/7 যোগ 1/21 অংশ। এবার কি করতে হবে? 14 7 আর 21-এর লসাগু। 14 7 আর 21। তাহলে 7 দুগুণা 14, 7 ও 7 3 7 21, 7 দুগুণা 14 3 14 42। কত লসাগু হবে? 42। এবার কি করতে হবে? তোমরা জানো ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হবে আর ভাগফলের সাথে লবটা গুণ করতে হবে। তাহলে 14 দিয়ে 42কে ভাগ করলে কত হবে? 14 দিয়ে 42কে ভাগ করলে যে 7 দুগুণা 14, 14 দিয়ে 42কে ভাগ করলে কত হবে? 3, 3 তিরিকা 9। 7 দিয়ে 42কে ভাগ করলে 6, 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24 যোগ 2 21-এ 42, 2 একে 2, এত অংশ। এবার যোগ করব 4 আর 2 6, 9 6 15, 5 হাতের 1, 2 আর 1 3, কত হলো? 35। আর নিচে কত? 42, এত অংশ। এবার 7-এর ঘরের নামতা দিয়ে কাটাকাটি করা যাবে। 5 7 35, 6 7 42। কী পেলাম?
5/6 অংশ। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে 5/6 অংশ। তো দেখো 6 ভাগের 5 ভাগ যদি কাজ করে ফেলে তাহলে আর কাজ কতটা বাকি থাকলো? 6 ভাগের 1 ভাগ। তাহলে মোট কাজ 1 অংশ। আমরা জানি মোট 1 অংশ ধরতে হয়, ধরি মোট কাজ 1 অংশ। ঠিক আছে, লিখব সুতরাং এখনো কাজ বাকি আছে, কাজ বাকি আছে। তো দেখো মোট 1 অংশ, সেখান থেকে কাজ হয়ে গেছে কত? 5/6 অংশ, বিয়োগ করে দিতে হবে। তো এটা ডাইরেক্ট করো, এর নিচে মনে করো 1 আছে, 6, 1 দিয়ে 6কে ভাগ করলে 6 বিয়োগ 5, এত অংশ। তাহলে কত পাচ্ছি? 1/6 অংশ। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তো দেখো আমি ধরে নেব যে ধরি বাঁশটি x মিটার লম্বা, x মিটার লম্বা। ঠিক আছে, এবার বলছে একটি বাঁশের 1/3 অংশ লাল, তাহলে বাঁশটি মোট কতটা ধরলাম? x মিটার। তাহলে x মিটারের 1/3 অংশ, তাই না? তাহলে লিখব x মিটারের 1/3 অংশ। তাহলে x মিটারের 1/3 অংশ কি? লাল রং, তাই না? তাহলে x গুণন 1/3, তাহলে কি পাচ্ছি? x/3 মিটার। তাহলে x মিটারের 1/3 অংশ হচ্ছে x/3 মিটার। এটা কি? এটা হচ্ছে তোমার লাল রং। এবার সবুজ রং, তো সবুজ রং হচ্ছে x মিটারের কত অংশ? 1/5 অংশ। তাহলে x মিটারের 1/5 অংশ, তার মানে আমি গুণ করব x ইন্টু 1/5, তার মানে হচ্ছে x/5 মিটার। বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে মোট বাঁশটা, এই বাঁশটার টোটালটা হচ্ছে x মিটার, তার মধ্যে x/3 মিটার লাল রং, ধরে নাও এটা x/3 মিটার লাল, আর x/5 মিটার হচ্ছে সবুজ, এটা ধরে নাও x, এই যে এইটুকু হচ্ছে x/5 মিটার। ঠিক আছে, তাহলে লাল আর সবুজ কতটা রং করা হলো? যোগ করব। এবার এই যে বাকিটা যে আছে, বাকিটা, এই যে বাকিটা হচ্ছে টোটাল কত? 14 মিটার। বুঝলে? তাহলে এখান থেকে এখানে যদি আমরা যোগ করি তাহলে মোট কত? x মিটার হচ্ছে মোট বাঁশটা, তাই না? আর হলুদ রং কতটা দেওয়া আছে? হলুদ রং হচ্ছে 14 মিটার, 14 মিটার। তো যেগুলো অংশতে ছিল সেগুলোকে মিটারে নিয়ে আসলাম। এবার দেখো প্রশ্নানুসারে তো দেখো x/3 মিটার হচ্ছে তোমার লাল, আর x/5 মিটার হচ্ছে তোমার সবুজ, আর 14 মিটার হচ্ছে তোমার কি? হলুদ। তাহলে লাল, সবুজ আর হলুদ মোট যদি আমরা যোগ করে দিই তাহলে মোট কতটা পাবো? x মিটার, কারণ মোট বাঁশটার দৈর্ঘ্য কত? x মিটার, সমান সমান x। বোঝা গেল? তো দেখো 14 নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3, 5 আর 1-এর লসাগু কত হবে? 15। 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 দিয়ে xকে গুণ করলে 5x, প্লাস 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3-এর সাথে x 3x, প্লাস 1 দিয়ে 15কে ভাগ করলে 15, 15-এর সাথে 14 গুণ করলে কত হবে? 15 আর 14, 4 5 20, হাতে 2, 6 60, 5 5, 1 1, 0 1, হাতের 1 2, 210 সমান সমান x। তাহলে কত হচ্ছে এটা? 5 3 8, 8x, 8x প্লাস 210, আর নিচে কত? 15 সমান সমান x। বা এবার কি করব? কোণাকুণি গুণ করব। তাহলে এটা হবে 8x প্লাস 210, এটা কত হচ্ছে? 15x। তো দেখো 8x, এই 15x, এটা কি প্লাস আছে? তোমাদের এর আগের অঙ্কতে আমি বলেছি যে বাঁ পাশের প্লাস সংখ্যা ডান পাশে আসলে কী হবে? মাইনাস, আর বাঁ পাশের মাইনাস ডান পাশে গেলে কী হবে? প্লাস। তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে এদিকে আসলে কী হবে? মাইনাস 15x, আর প্লাস 210 এদিকে আসলে কী হবে? মাইনাস 210। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 7x, বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই মাইনাস বসাবো, এটা হচ্ছে মাইনাস 210। এবার দেখো এই পাশের মাইনাস কেটে গেল, থাকলো কত? x সমান সমান 210, এর নিচে কত আসবে? 7।
তো তোমাদের আগের অঙ্কতে বলেছি বা পাশের গুণ সংখ্যা ডান পাশে গেলে ভাগ হবে, ভাগ হবে মানে এই নিচে বসবে, বুঝলে? তাহলে 7 আর x কি গুণে আছে, এদিকে আসলে কি ভাগ হবে মানে নিচে বসবে। তাহলে 3 × 7 = 21 আর 0 30। তাহলে x সমান সমান কী পেলাম 30। তাহলে সুতরাং x বলতে আমি কি ধরেছি, x বলতে ধরেছি যে বাসটি x মিটার লম্বা, তাই না? তো সুতরাং বাসটির দৈর্ঘ্য কত পেলাম 30 পেলাম, x এর ভ্যালু 30 মিটার। 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি বলছে, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত? তো তোমরা নিজে ভাবো, একটি খাতার দাম যদি 6 টাকা 50 পয়সা হয় তাহলে 15টি খাতার দাম অনেক টাকা হবে, তাই কি হবে, গুণ হবে। তো কি লিখবো, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, একটি খাতার দাম 6.50 টাকা। কয়টি খাতার দাম বের করতে হবে, 15টি খাতা, তাহলে লিখবো 15টি খাতার দাম। তো একটা খাতার দাম যদি 6 টাকা 50 পয়সা হয় তাহলে 15টা খাতার দাম অনেক বেশি হবে, তাই কি হবে, গুণ হবে। 6 টাকা 50 পয়সা গুণন 15 টাকা। এবার লক্ষ্য করো, এখানে দশমিক আছে, দশমিকটা তুলব। তো তোমরা জানো দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে নিচে একের পরে ততগুলো শূন্য বসাতে হয়, গুণন 15 টাকা। এই শূন্য কাটো, তারপরে 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে উপরে কত থাকলো, উপরে থাকলো 3 × 5 = 15, 5 হাতের 1, 3 × 6 = 18, 1 = 19 আর নিচে 2, এত টাকা। এবার কি করব, 2 দিয়ে 195কে ভাগ করব। তাহলে 9 × 2 = কত হবে 18, 1 আর 5 15, 7 × 2 = 14, 1 দশমিক বসাও, দশমিক বসায় 0, 5 × 2 = 10, কত পাচ্ছি 97.5 টাকা, মানে 97 টাকা 50 পয়সা। তাহলে লিখব, সুতরাং 15টি খাতার দাম 97.5 টাকা। 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি বলেছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেট মানে একটা প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেটের মোট ওজন কত, গুণ করতে হবে, তাই না? এবার বলছে বাক্স ও প্যাকেটগুলোর মোট ওজন 36 কিগ্রা হলে বাক্সটির ওজন কত। দেখো কি বলেছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, প্রতিটি মানে একটি, তাহলে একটি প্যাকেটের ওজন কি বলা আছে 2.84 কিগ্রা। তাহলে মোট প্যাকেট কয়টা আছে 12টা, তাহলে 12টি প্যাকেটের ওজন, একটা প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয় তাহলে 12টি প্যাকেটের ওজন অনেকগুলো হবে, তাই না? তাহলে 12 দিয়ে গুণ করব। তাহলে এখানে লক্ষ্য করো দশমিক তুলে করছি, তোমাদের ইচ্ছা তোমরা দশমিক তুলে করতে পারো, নয়তো রাফে করতে পারো, এত কিগ্রা। তো 4 দিয়ে 3 × 4 = 12, 4 × 25 কত 100, তাই না? এবার 25 দিয়ে কিন্তু এটা কাটাকাটি করা যাবে না। এবার থাকলো কত উপরে 3 আর 284, 3 × 4 = 12, 2 হাতের 1, 3 × 8 = 24, 25 5 হাতে 2, 3 × 2 = 6, 7 8, 852 আর নিচে কত 25, এত কিগ্রা। এবার 25 দিয়ে আমরা যদি 852কে ভাগ করি তাহলে কত হচ্ছে 3 × 25 = 75, 0 1 আর 2, 4 × 25 = 100, 2 দশমিকের জন্য 0, দশমিকের জন্য 0 নেওয়ার পর কিন্তু ভাগ করা যাবে না, কারণ এখানে 25 এখানে 20, তাই 0 বসায় 0 নিতে হবে। 8 × 25 = 200, তাহলে কত পেলাম 34.08, লিখব 34.08 কিগ্রা। এবার কি বলা আছে, বাক্স ও প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা, তাই তো? তাহলে বাক্সটির ওজন কত, লিখব, সুতরাং বাক্সটির ওজন। তো দেখো এটা একটা বাক্স, এই বাক্স চিনি এবং বাক্সটা সহ 36 কিগ্রা বলা আছে, তাহলে চিনি কত,
34.08 কিগ্রা। তাহলে এখান থেকে 36 কিগ্রা থেকে আমি যদি চিনির ওজনটা বাদ দিয়ে দিই তাহলে কি বাক্সটার ওজন বের হবে, তাই না? তাহলে বাক্সটির ওজন মোট হচ্ছে বাক্স আর চিনি মিলে 36, সেখান থেকে বিয়োগ করতে হবে চিনির ওজন 34.08 কিগ্রা। এবার দেখো 36.00 আর 34.08, যদি কোনো সংখ্যার সাথে দশমিক না থাকে তোমরা এভাবে লিখবে, ঠিক আছে? দশমিক দিয়ে 00 দেবে। 8 থেকে 10 2, 1 থেকে 10 9, 5, 5 থেকে 6 1, কত পাচ্ছি 1.92 কিগ্রা। তো তোমরা এই রাফগুলো সাইডে করবে, ঠিক আছে? তো কত অ্যান্সার আসলো 1.92 কিগ্রা। 7 নম্বর অঙ্কটা কী বলেছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? তো দেখো এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম যদি এত টাকা হয় তাহলে এত অংশের দাম কত? তাহলে 0.75 অংশের দাম যদি 1800 টাকা হয় তাহলে 0.15 অংশের দাম কি কম হবে, তাই না? তো দেখো কিভাবে অঙ্কটা করব। তো দেখো 0.75 অংশের দাম, তো আমি অঙ্কটা তোমাদের ঐকিক নিয়মে করাচ্ছি। হ্যাঁ, এত অংশের দাম 1800 টাকা। এবার এক অংশের দাম, দেখো এক অংশের দাম কি কম হবে। তো তোমরা যখন এরকম ঐকিক নিয়মের অঙ্ক করবে তখন সবসময় মনে রাখবে যে এক অংশ কম, ঠিক আছে? এক অংশ কিন্তু কম ভাববে। আমরা জানি এক অংশ বলতে মোট অংশ, এক অংশ বড় ভাবি, তাই না? দশমিক সংখ্যার থেকে এক অংশ কি বড়। কিন্তু যখন তোমরা এরকম ঐকিক নিয়ম করবে, ঠিক আছে, তখন এক অংশ বলতে কম ভাববে, ঠিক আছে? তাহলে এত অংশের দাম এত টাকা, তাহলে এত অংশের দাম কম হবে, তাই কি হবে ভাগ হবে, মানে এই সংখ্যাটা নিচে বসবে, এত টাকা। এবার কি বলেছে 0.15 অংশের দাম, তাহলে 0.15 অংশের দাম কি বেশি হবে, তাই উপরে গিয়ে কি হবে গুণ হবে, আর নিচে 0.75। তো এবার দেখো উপরের দশমিক তুলতে হলে নিচে কত হবে 100 হবে, তাই না? আর নিচের দশমিক তুলতে হলে উপরে কত হবে 100 হবে, কারণ এখানে দশমিক এবারে দুটো সংখ্যা আছে। 100 100 কাটা, 5 5 15 75, এই শূন্যটা কেটে দাও, আর 5 দিয়ে 1800, তাহলে 3 5 15, হাতে 15, 3 5 15 থাকলো 3 0 30, 5 6 30 আর 0 360, তাহলে সমান সমান 360 এত টাকা। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তো তোমাদের পরীক্ষায় তো চিত্রের সাহায্যে আসবে না, তো তোমাদের আসবে এভাবে যে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল। তো দেখো অঙ্কটা কিভাবে করব। তো দেখো ধরি মোট জমি কি এক অংশ, এক অংশ সম্পূর্ণ বোঝায়, তাই না? মোট জমি হচ্ছে এক অংশ। এবার বলছে তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ। আচ্ছা, মোট জমি যদি এক অংশ হয় তাহলে অর্ধেক জমি কি হবে? আমরা জানি কোনো কিছুর অর্ধেক বের করতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাহলে মোট জমি যদি 1 হয় তার অর্ধেক কী হবে 1/2। তো 8, 8-এর অর্ধেক কত 8/2 মানে 4, তাই না? তো কোনো কিছুর অর্ধেক বের করতে হলে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে অর্ধেক জমি হচ্ছে 1/2 অংশ। এবার বলছে অর্ধেকের 7/8 অংশ ভাইকে দিয়েছে, তাই লিখব ভাইকে দিয়েছে অর্ধেকের মানে 1/2 অংশের এত এর কত অংশ 7/8 অংশ, ঠিক আছে? তো 1/2 গুণন 7/8 এত অংশ, তার মানে 7/16 অংশ দিয়েছে কাকে? ভাইকে দিয়েছে। এবার কি বলেছে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে প্রত্যেক ছেলে কত অংশ পেল। তাহলে জমি কতটা বাকি থাকলো, তাহলে লিখব জমি বাকি থাকলো। তো দেখো মোট এক অংশ, তাই না? সেখান থেকে ভাইকে দিয়েছে 7/16 অংশ, তাই না?
তাহলে আর জমি কতটা বাকি থাকলো? 16 বিয়োগ 7 নিচে 16। তাহলে 7 থেকে 16 কত? 9 আর নিচে 16, এত অংশ। তাহলে জমি বাকি থাকলো হচ্ছে 9/16 অংশ। তো বলো তো একের সাথে কেন বিয়োগ করলাম? তোমরা দেখো মোট জমি 1 অংশ। তো দেখো ধরি মোট জমি 1 অংশ, অর্ধেক জমি কি 1/2 অংশ। এবার ভাই কি দিয়েছে? অর্ধেকের এত অংশ, অর্ধেকের এত অংশ দিয়েছে, ঠিক আছে। এবার জমি বাকি কতটা থাকলো? তাহলে মোট 1 অংশ, 1 অংশ থেকে দিয়েছে এত অংশ। তাহলে জমি বাকি থাকলো 9/16 অংশ। এবার কি বলেছে? বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল? তাহলে লিখব, সুতরাং প্রত্যেক ছেলে জমি পেল। তো দেখো 9/16, এই যে জমিটা সেটা কয়জনকে ভাগ করবে? 3 জনের মধ্যে, ঠিক আছে। 3 জনের মধ্যে ভাগ করে দেবে, তাই 3 দিয়ে ভাগ। এবার 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 9/16 গুণন, এই যে দেখো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে উপরে 1 হবে আর নিচে 3 হবে, এটা উল্টে যাবে তাই না? 3 3 9, তাহলে 3/16 এত অংশ।